আচ্ছা ঠাকুর মা স্বামীজির কৃপায় আশা করি তোমরা সবাই ভালোই আছো। এরকম একটা সিচুয়েশনে ভালো থাকো তাই কামনা করি। এখন তোমাদের প্রথম পর্বের ইতিহাসের যে সিলেবাসটি ছিল সেটি কমপ্লিট হয়েছে, তোমরা পরীক্ষা দিয়েছো। এবার দ্বিতীয় পর্বের যে সিলেবাসটি আছে তার মধ্যে প্রথম আছে দেশে দেশে সাম্রাজ্যের সূত্রপাত। কিভাবে দেশে দেশে সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল সেটা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করব। দেশে দেশে বলতে ওই পারস্য দেশে হয়েছিল, গ্রিস দেশে, হ্যাঁ, এরকম যে বিভিন্ন সভ্যতার ইতিবৃত্তগুলো আমরা পড়েছি। তারপর রোম, হুম, পারস্যই বললাম। তারপরে আমাদের ভারতবর্ষেও বিভিন্ন যে সাম্রাজ্যগুলি গড়ে তুলেছিল সেইগুলি একে একে এই অধ্যায়টার মধ্যে আলোচনা হবে। তবে কিভাবে এই সাম্রাজ্যের দেশে দেশে সূত্রপাত হয়েছিল আজকে কেবলমাত্র সেইটুকুই তোমাদের আমি আলোচনা করে দেব। যেমন ধরো পৃথিবীর বিভিন্ন দেশে প্রথমে আমরা যে সভ্যতাগুলো, বৈদিক সভ্যতা এই যেগুলো পড়েছি, তখন তো লোহার আবিষ্কার হয়নি। তা পৃথিবীর বিভিন্ন দেশে যখন লোহার আবিষ্কারটা মানুষ জানতে পারলো, লোহা আবিষ্কৃত হলো, হওয়ার পরে হ্যাঁ বিভিন্ন দেশে লোহার ব্যবহারটা শুরু হয়। অনুমান করা যায় যেটা আর কি একটা আনুমানিক প্রায় 300 বছরের মধ্যে লোহার ব্যবহার মানুষের এই সভ্যতাটাকে একটা বিশাল পরিবর্তনে ঘটিয়ে দিয়েছিল, মানে জগতের। লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার করে তারা খুবই উপকার পেয়েছিল। মানুষ চাষের যন্ত্রপাতি, নিত্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, তার সঙ্গে অস্ত্রশস্ত্রও তারা কি করলো, সব লোহা দিয়ে তৈরি করলো, শক্ত আর মজবুত ধাতু বলে। আর যে দেশের কাছে যত বেশি অস্ত্রশস্ত্র থাকতো তারা তত বেশি শক্তিশালী হয়ে উঠল। লোহার তৈরি জিনিসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজকর্মও বেড়ে গেল, মানে কাজের সুযোগও অনেক বেড়ে গেল, মানে যেটাকে ভালো বাংলায় বলে কর্মসংস্থান বেড়ে গেল। চাষের যন্ত্রপাতির সাহায্যে চাষ করতে দেখা গেল যে ফসলের উৎপাদনও বেড়ে গেল। হুম, কৃষি উৎপাদন মানে ওই চাষের যে উৎপাদন এটাও বেড়ে গেল। খাদ্য সমস্যা অনেকটাই মিটে গেল, মানুষ অনেকটাই নিশ্চিন্ত হলো। অনেক রকম অস্ত্রশস্ত্রের আবিষ্কার যেমন যে কোনো দেশকে নিরাপদ করলো, যে আমার দেশে এই সব অস্ত্রশস্ত্র রয়েছে, আমার দেশকে সহজে আক্রমণ করা যাবে না। তেমনি অস্ত্র বলে বলিয়ান হয়ে, মানে বেশ ক্ষমতা সম্পন্ন হয়ে কোনো দেশ আবার অন্য দেশকে আক্রমণ শুরু করে দিল। দেশ সাম্রাজ্য বিস্তার করব, আমি আমার সাম্রাজ্য বড় করব। সেইভাবেই তো দেশে দেশে সাম্রাজ্যের সূত্রপাতটা হয়েছিল। যুদ্ধের মধ্যে দিয়েই চলতে লাগলো এরকম একটা প্রতিযোগিতা। এই যুদ্ধের ফলে এই সাধারণ যারা দেশের বিভিন্ন দেশের প্রজারা, তাদের দুঃখের কষ্টের আর সীমা ছিল না। ক্রমেই তাদের দুঃখ কষ্ট বেড়ে যেতে লাগলো। কিন্তু তবুও তারা রাজাকে তো কিছুই বলতে পারতো না, কেননা যুদ্ধের অস্ত্রশস্ত্র সাধারণ মানুষের কাছে কিছু থাকতো না, সব থাকতো রাজার কাছে। সাধারণ মানুষ কি করত, ওই রাজার অস্ত্রশস্ত্রের ভয়ে ন্যায় অন্যায় সম্বন্ধে কিচ্ছু বলতে পারতো না। ফলে এর ফলে কি হলো, রাজা হয়ে উঠল অসীম ক্ষমতার অধিকারী। তার প্রচুর ক্ষমতা, প্রচুর লোকজন, প্রচুর সৈন্য সামন্ত। এরকম কোনো কোনো রাজ্যের রাজা অনেক রাজ্যের রাজাদের পরাজিত করত, ওই যে সাম্রাজ্য বিস্তার করতে যেত, পরাজিত করে বিরাট বিরাট সাম্রাজ্যের একটা পত্তন করেছিল, মানে সৃষ্টি করেছিল, তৈরি করেছিল। বিশাল সাম্রাজ্যের নানা দিক দিয়ে সঠিকভাবে দেখভালের জন্য কি করলো তারা, বিভিন্ন কর্মী নিযুক্ত করলো, অনেক লোককে কাজে লাগালো। হ্যাঁ, আবার গড়ে তোলা হলো সৈন্যদল, অন্য দেশ জয় করতে যাওয়ার জন্য যারা যুদ্ধ করবে ওইসব অস্ত্রশস্ত্র দিয়ে সৈন্য। ওই সৈন্যদলকে পরিচালনা করতেন কে, সেনাপতি বলে একজন। এগুলোও কিন্তু ছোট প্রশ্নের আন্ডারে পড়ে। আর রাজাকে বিভিন্ন বিষয়ে, মানে রাজনৈতিক আর কূটনৈতিক পরামর্শ দেওয়ার জন্য কি হলো, মন্ত্রী নিযুক্ত করা হলো, মানে মন্ত্রণা দিবে, যুক্তি দিবে, পরামর্শ দিবে, তারা হলো রাজার মন্ত্রী। এরকম মন্ত্রী নিযুক্ত করা হলো।
চাষের ফসল আদায়, ব্যবসা বাণিজ্য, খাজনা আদায়, দলিলপত্র লেখা, এইসব কাজের জন্য অনেক কর্মী ও রাজকর্মচারী নিযুক্ত করা হলো। হ্যাঁ, এই যে কাজগুলি যারা করতো, দলিল টলিল যারা লিখতো, তাদেরকে বলা হতো লেখক। তারপরে সাম্রাজ্যটা যেটা বিস্তার করে তার বড় হলো, সেই সাম্রাজ্যের কাজকর্ম যাতে রাজার ইচ্ছা অনুযায়ী হয়, অন্য কারো ইচ্ছাতে নয়, সেই জন্য তারা আবার তৈরি করলো কি বিভিন্ন আইন কানুন। রাজার ইচ্ছা অনুযায়ী আইন হবে, আইন কানুন। রাজার তৈরি করা আইন যারা অমান্য করবে, যারা মানবে না, মানতে পারবে না বা ভাঙবে, তাদের জন্য, তাদের বিচার করবার জন্য গড়ে উঠল বিচারালয়, যেটাকে এখন বলছে কোর্ট বা বিচারালয়। দোষীদের দোষ গুণের বিচার করার জন্য সেই বিচারালয়ে বিচারপতি নিয়োগ করা হলো। তিনি যারা দোষী বলে সাব্যস্ত হবে, তাদের দোষ গুণের বিচার করে শাস্তি টাস্তির ব্যবস্থা করবেন, তিনি হলেন বিচারপতি। এইভাবেই দেশের মধ্যে রাজার শাসনের সূত্রপাত হলো বা সাম্রাজ্যের সূত্রপাত হলো। রাজা আবার তার চাষযোগ্য জমির কিছু অংশ কি করত, খাজনা বা বিভিন্ন শর্তের বিনিময়ে অন্য ব্যক্তিকে দিতেন। যাদেরকে দেয়া হতো তাদেরকে বলা হতো জমিদার বা ভূস্বামী বা সামন্ত রাজা। জমিদারেরা রাজাকে প্রতি বছর কি করতো, যাদেরকে ওই বাড়তি জমি দিত, একটা নির্দিষ্ট টাকা বা কৃষিজ ফসল দেওয়ার পর যা বাঁচাতে পারত, সেটাই তার আয় বলে গণ্য হতো ওই জমিদার বা ভূস্বামী। জমিদারেরা নিজেরা আবার জমি চাষ করতো না, তারা দাস বা ভূমিদাস মানে চাকরদের দিয়ে চাষ করাতো। আবার রাজাকে বলে তারা কিছু কিছু সৈন্য সামন্তও রাখতো। কিসের জন্য না, ওই অবাধ্য যে সমস্ত প্রজারা ঠিক ঠিক আইন মানবে না বা কর দেবে না, ফসল ঠিক ঠিক সময়ে ফসলের কর বা ফসল দেবে না, তাদেরকে শায়েস্তা করার জন্য কিছু সৈন্যদলও রাখতো। এই সৈন্য রাখার রাজা দেখলে আরেকটা সুবিধে, যখন অন্য কোনো দেশ আক্রমণ করবে বা অন্য কোনো দেশকে আক্রমণ করতে সেই রাজা যাবে, তখন ওই সমস্ত জমিদারদের কাছ থেকে ওই সব সৈন্যগুলো নিয়ে তাদেরকেও যুদ্ধ করতে পাঠিয়ে দিত। আর অবসর সময়ে তারা জমিদারের হয়ে খাটতো, জমিদারেরই বাড়িতে থাকতো, এরকম করে চলতো। কোনো কোনো রাজা যুদ্ধে জিতেও কি করতো জানো, পরাজিত দেশের যে রাজাটাকে পরাজিত করলো, সেই রাজাকেই বললো, আরে ঠিক আছে, আমি জিতেছি, তুমি আমার আন্ডারে থাকো, তুমি আমার অধীনে থাকো, তুমি এটার শাসনভার চালনা করো। পরাজিত রাজার হাতে ওই রাজ্যের শাসনভার দিয়ে দিত। পরিবর্তে কি করত, শর্ত একটা ছিল যে পরাজিত হলো যে রাজাটা, সেই দেশের রাজা ওই জয়ী রাজাকে খাজনা, সৈন্য ও অন্যান্য জিনিসপত্র ওই রাজাকে সময়সিরে পাঠাবে। এই ধরনের রাজ্যগুলোকে ইতিহাসের ভাষায় বলা হতো তখনকার দিনে করদ রাজ্য, মানে কর দিত, কর খাজনা বা কর দিত এবং বিভিন্ন সময়ে সাহায্য করত। অনেক রাজ্যকে জয়ী রাজা আবার কি করত, সেই রাজ্যের রাজাকে দিলে তাকে করদ রাজ্য বলা হচ্ছে, সঙ্গে খাজনা বা কর পেত। আবার কিছু কিছু রাজ্য জয় করে নিজের আওতাতেই রাখত, হ্যাঁ, রেখে সেই সব রাজ্যকে নিজেই শাসন করত। এই ধরনের রাজ্যগুলোকে বলা হতো উপনিবেশ, মানে যেগুলো ছোট রাজ্য জয় করে নিজের দখলই রাখতো, সেগুলোকে বলছে উপনিবেশ। আর যে রাজ্যগুলো জয় করার পর সেই পরাজিত রাজাকেই রাজ্যের শাসনভারটা দিয়ে তার কাছ থেকে কর বা খাজনা আদায় করে নিত একটা বছরের শেষে বা মাসের শেষে, সেগুলোকে বলা হতো করদ রাজ্য। আর সুতরাং এই কথাটা স্পষ্ট যে কতকগুলি রাজ্য মিলে সাম্রাজ্যের সৃষ্টি হয়, আর সাম্রাজ্যের প্রধানকে বলা হয় সম্রাট। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে এবারে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা ওই যে বিভিন্ন যে সাম্রাজ্যের কথাগুলি আছে, কিভাবে গড়ে উঠেছিল, তার উত্থান, তার পতন, তার কার্যকাল বা কত সময় ধরে সেই সাম্রাজ্যটা মানে ছিল, এইগুলি আমি পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের সুন্দরভাবে আলোচনা করে দেবো। ওই উদাহরণ দিয়ে বললাম, ওই যে রোম সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য,
পারস্য সাম্রাজ্য, ভারতবর্ষের বিভিন্ন দেশের এইভাবে যে সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল বা ভারতবর্ষের মধ্যে একটা বিরাট সাম্রাজ্য তৈরি হয়েছিল, এগুলি পরপর কিন্তু আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করে দেবো। আজকে এবারে ধরো তোমাকে যে বললো বিচারপতি কাকে বলে, বিচারালয় কাকে বলে, ভূস্বামী বা সামন্ত রাজা কাদের বলা হয়, করদ রাজ্য কি, উপনিবেশ কি, কিভাবে দেশে দেশে সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল, এই ধরনের কিছু কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন, মাঝারি এবং বড় প্রশ্ন থাকবে, যেগুলি তোমরা এই আলোচনা শুনে সহজেই লিখতে পারবে। পরের দিনকে আমি তোমাদের আবার আরও এই ধরনের বিভিন্ন সাম্রাজ্য, পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্য নিয়ে একটি একটি করে আলোচনা করে দেবো। আজ এই পর্যন্তই থাক।